ইউএই জেলার পুলিশ সুপার আমাদেরকে বলেছে তোমরা আবার জন্ম পেয়েছ, তোমাদের নতুন প্রফেসর ইউনূস সাহেব তোমাদের জন্য দিন রাত দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে, না হলে কিন্তু আমরা মুক্তি পেতাম না। আজকে আমি ধন্যবাদ জানাই প্রফেসর ইউনূস সাহেবকে, উনি আমার জীবন দিয়েছে এবং 500 যুবকের রেডিমেড যুদ্ধের জীবন দিয়েছে। আপনারা জানেন যে 75 মানে 57 জন না, প্রথম তার রায় দিয়েছে 57, তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে 57, টোটাল 114 জন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে 57, টোটাল 114 জনের রায় হয়েছে। তার বিরুদ্ধে 12 জন যাবজ্জীবন 25 বছর, আর বাকিগুলা 10 বছর করে। আর যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টা নেতৃবৃন্দ বলবো, প্রফেসর স্যারকে বলবো, তাদেরকে অবসর মুক্তি করার জন্য তাদেরকে কিন্তু এখন হাইডিং করে রাখছে। আমরা আজকে দেখেছি 500-র অধিক আমরা যে জেলে ছিলাম এখনো তারা আছে, তাদের কোনো সাজা হয় নাই, এমনি রাখে দিচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো, তাদের প্রতি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের ব্যাপারে যেন সুদৃষ্টি দেখে। আজকে আমরা ঘরে ভিখারি হয়ে গেছি, আজকে আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আমি শূন্য হাতে আজকে এসেছি, যেন আমাদের প্রতি শূন্য ধরে রাখে। যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ, আমরা যেহেতু প্রবাসী 12 ঘন্টা 14 ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে, তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে। তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ, শুনতে পাই, কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে ফোটা পড়ে আছে, কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, বোনদেরকে মারা হচ্ছে, ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে। তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি, তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি, তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না, যেহেতু খুবই নতুন মানুষ। কিছুটা অবগত ছিলাম, কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি। আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে, তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম। আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে, কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না। জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম। আমি আমার ক্ষতি জেনেও আমি বের হয়েছি। যাই হোক, যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম তখন দেখা গেল আমরা কিছু সংখ্যক মানুষ, আমি যতটুকু জানি ইউএইতে ফার্স্ট মনে হয় আমরাই মাঠে নেমেছিলাম, আমি যতটুকু জানি। আর এর আগে কেউ নেমেছি কিনা আমি অবগত নেই। আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে ছোটোখাটো আমার আইডিয়া আছে, আমি এখানে অ্যাক্টিভ ছিলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত। এভাবে আর কতদিন আমরা সহ্য করব ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যাচার করা, সাধারণ মানুষদের উপর অত্যাচার করা। সবসময় চুপ করে থাকলে হয়তো বা এটা বেড়েই যাবে। তো আমাদেরকে কথা বলা উচিত। হয়তো বা যুদ্ধটা আমি দেশে এসে করতে পারিনি, যেহেতু আমি দেশে ছিলাম না, আমি অন্য দেশে থেকেই করেছি। যুদ্ধের স্বাদটাও হয়তো, যুদ্ধের গ্রানটাও হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি ঠিক, যুদ্ধের গ্রানটা কিন্তু আমি সফলতার গ্রানটা আমি সাথে সাথে পাইনি। কেন পাইনি? কারণ আমি একটা আবদ্ধ ঘরে ছিলাম। আমি না শুধু আমরা ছিলাম একটা আবদ্ধ ঘরে, এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে যে আমরা কোনো ধরনের কোনো নিউজ শুনতে পাইনি। অনেকগুলো স্বপ্ন নিয়ে প্রবাসীরা কিন্তু এই দেশ ছেড়ে যায়। দেশের মানুষের স্বপ্ন, পরিবারের স্বপ্ন, নিজেরও স্বপ্ন থাকে। তো ওইখানে যাওয়ার পর যেহেতু আন্দোলনে জড়িয়ে পড়েছি এবং ওই দেশের কানুন ভঙ্গ করার কারণে আমাদেরকে ওইখান থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো সবাই কেউ কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বেশি গিয়েছে, কারো কম গিয়েছে। তো আমি সবার পক্ষ থেকে বলতে চাই, এখানে শুধু 57 জনকে কেউ আলাদা করবেন না, ঠিক আছে। আমাকে কে কি বলেছে আমি সেটা ভুলে যেতে চাই। আল্লাহ ওদেরকেও মাফ করে দেখ, আমাকেও মাফ করে দেখ। আমার সম্পর্কে অনেকে জানছে যে পরবর্তী লোকেরা আমার উপর বা আগের কিছু লোক আমার উপর আমাকে হুমকি দামকি দিয়েছিল। তো ওরা হুমকি দামকি দেওয়ার একটা কারণও আছে, যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা কেউ ভিন্ন দলের কিনা আমি জানি না। তো আমি চাই এদেরকে আলাদা করা না হোক, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা মানুষকে যারা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি দেশের সরকারকে বলতে যাই, যতটুকু শুনেছি উনি নতুন আসছে, এর মধ্যে অনেক সমস্যার পর সমস্যা ফেস করতে হচ্ছে। তো ওনার জন্য এটা অনেক টাফ হচ্ছে আমি মনে করি। তো শুধু আমি ওনাকে বলবো না, আমি বলবো দেশের মানুষ এবং উনি মিলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, ওদেরকে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় আমি অনেকটা কৃতজ্ঞ থাকবো। আর আমার কথা আমি বলতেছি না, কারণ আমি কোনো কিছুর আশায় আমি এই যুদ্ধে নামি নাই, কোনো কিছু আমি চাইও না, শুধু আমার জন্য দোয়া করবেন সবাই, ঠিক আছে। আমাদের সাথে কি হয়েছে সেটা আমার আল্লাহ মাহবুব দেখছে, আমরা দেখছি, আমরা 57 জন এটা ফেস করছি। তো
আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না। আমরা আমাদের এখনো অনেক ভাই 57 জন থেকে অনেক বেশি, আপনাদের মানে চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে আটক, ওখানে এখনো আটক পড়েছে। অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। বেবিচারে রায় দেওয়া হয়েছে, পূর্বে বেবিচারে রায় দেওয়া হয়েছে, কিন্তু এখন মানে ওনাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওনারা সবাই এক একজন বাঙালি ছাড় না পাইছে, এখানে হোক বা ওইখানে হোক ছাড় না পাইছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মানে এমন কিছু বলতে চাচ্ছি না, কীরকম অত্যাচার এগুলো কিছু বলতে চাচ্ছি না। যা হয়েছে আমরা দেশের জন্য করতে গেছি, এটা আমাদের কপালে ছিল। হ্যাঁ, আমাদের দেশের বাইরে কি শহীদ হয় নাই? তো ওদের কাছে কি প্রশ্ন করবেন? আমরাও শহীদ হতে পারতাম, আমাদের কাছে কি প্রশ্ন? তো মনে করবেন আমরা যুদ্ধ করছি, আমরা শাস্তি পাইছি, জালিমের কাছ থেকে শাস্তি পাইছি, এটা কিছু যায় আসে না। দেশ স্বাধীন হয়েছে, দেশ মুক্তি পাইছে, এটাই সবচাইতে বড় একটা বিষয়। এখানে 57 জন করে 2টা থেকে 3টা ব্যাচ ধরা হয়েছে। প্রথম 57 জনের ব্যাচটা ধরা হয়েছে 19 তারিখে এবং রায় দেওয়া হয়েছে 21 তারিখে রবিবার। কোর্ট খুলে আমাদেরকে রায় দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ওই 22 তারিখ থেকে আবার লোক ধরা শুরু করছে। এর পরের ব্যাচও কিন্তু 57 জন, আবার তৃতীয় ব্যাচও হয়তো বা 57 জন। মানে এখানে ব্যাপারটা এমন হয়েছে যে আমাদের পূর্বের যে স্ট্যান্ডার্ডটা ছিল, ওটা ছিল কি আমরা বাঙালি বলতেই কোনো বিচার নেই, বাঙালি বলতেই আমাদের মধ্যে কোনো বিচার নেই, আমাদের জন্য কোনো আমাদের অভিভাবক নেই, ধরছে ধরে পাঠাই দাও, কার কি আছে না আছে তাতে কিচ্ছু যায় আসে না। তুমি কে? বাঙালি। তুমি বাঙালি কেন? তোমার যোগ্যতা নেই, তুমি এখান থেকে যাও। সবাই কি এখানে আন্দোলন করছে? করে নাই, কিন্তু সবাই ভুক্তভোগী। তো আমি যেটা বলতে যাচ্ছি, 57 জন প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ থেকে 22 জন মানুষ আজকে ডিপোর্ট করা হয়েছে। 22 জন থেকে প্রথম ব্যাচের মধ্যে আমরা সম্ভবত 7 জন থেকে 8 জন, প্রথম 57 জন, আমার মনে পড়ছে না। চট্টগ্রামে আমরা প্রথম 57 জনের ব্যাচে চট্টগ্রামে 3 জন, কাউসার আহমেদ, তারপরে হচ্ছে আইমান, তারপরে যা হচ্ছে মহারাজ, চট্টগ্রামের 3 জন প্রথম 57 জনের ব্যাচে, আর কাউসার বললাম। এর পরবর্তীতে আমরা এখানে যারা ঢাকাতে ল্যান্ড করছি, তারা ঢাকায় আমরা নয় 6 জন প্রথম ব্যাচের 6 জন এবং দ্বিতীয় সেকেন্ড ব্যাচের 2 থেকে 3 জন আসছে। ওনারা অনেকজন চলে গেছে এবং একজন এখানে ছিল যিনি বক্তৃতা দিয়েছেন। আমাদের মেন উদ্দেশ্য, আমাদের যে ভাইরা এখন পর্যন্ত আটকা আছে তাদেরকে আপনারা এখানে আনার ব্যবস্থা করুন। আলাইনের সবচাইতে ভুক্তভোগী হচ্ছে আমি। আমার এখানে বিজনেস ছিল, আমার লাইসেন্স ছিল, আমার গাড়ি ছিল, আমাদের সব কিছু শেষ মুহূর্তের মধ্যে, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমার এবং কি আমার ওইখানে আমার ফ্যামিলি ছিল। যখন আমরা ওইখানে যাই, ওইখানে যাওয়ার পরে পুলিশ যখন আমাকে ফোন করে যখন থানায় নিয়ে যাওয়ার পরে সাথে সাথে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলে, লাগানোর পরে আমাকে ওইখানে গাড়িতে উঠিয়ে সিআইডি নিয়ে যায়। কিন্তু আমি আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে আমি মেসেজ দিতে পারি নাই যে আমি ওইখানে যাইতেছি, আমাকে ধরে নিয়ে যাচ্ছে যে তোমরা দেশে চলে যাও। তো আমরা এখানে আসলে এত বেশি কিছু বলবো না, কেননা আমাদের অনেক প্রবাসী ভাই ওইখানে এখনও বন্দী আছে। আমরা চাই না যে আমাদের কিছু বলার কারণে ওদের ক্ষতি হোক। আমরা চাই আমাদের বর্তমান সরকার, যিনি এখন বর্তমানে আছে, ডাক্তার ইউনূস, ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে বর্তমানে যারা এখনও বন্দী আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন ওদেরকে মুক্ত করে যেন দেশে ফিরে নিয়ে আসে।